ক্লাস করা শুরু করে দিই। স্পেসিফিকলি একটা স্টাইল শিট তৈরি করতেছি, বাট এটা কিন্তু আপনাদের সিএসএস শেখানোর জন্য না, মানে আমি জাস্ট পেজের সামান্য ছোট একটু স্টাইল করে নেওয়ার জন্য আর কি এটা আর কি আহ, এই স্টাইলটা করে দিচ্ছি। এটা আর কি আপনারা মনে করবেন না যে এটা কোনো সিএসএস এর আর কি ক্লাস। আর আর ক্লাস শেষ হওয়ার পর সবাই আমাকে একটু মনে করে দিবেন যে গিটহাবে কিভাবে প্রজেক্ট আপলোড করতে হয়। এইটা আর কি আমাকে মনে করাই দিবেন, কারণ আপনাদের আজকে আমি প্রজেক্ট দিয়ে দেবো। মানে ক্লাস শেষ হওয়ার পরে আমি প্রজেক্টের কি গ্রুপে পোস্ট করে দিব। সেই সেই সময়টাতে আর কি আহ, তখন আপনাদের প্রজেক্ট কিন্তু সবগুলোই আর কি এইভাবে শেয়ার করতে হবে। আচ্ছা, আমরা তো টেমপ্লেটটা রেডি। আমরা এটা একটা লাইভ সার্ভারে সার্চ করি। হুম, চলে আসছে। আচ্ছা, আজকে আমাদের প্রথম কনসেপ্টটা হবে হচ্ছে কোর্স কারিকুলামের প্রথম কনসেপ্টটা হবে হচ্ছে কোটেশন। কোটেশন বিষয়টা হচ্ছে কিভাবে কোটেশন লিখতে হয়, তো সেই বিষয়টা নিয়ে আর কি প্রথমে আমি একটু বলবো। যেমন মনে করেন যে আমি সামথিং লাইক একটা বিখ্যাত ব্যক্তির উক্তি লিখি আর কি একটা, মনে করেন একটা প্যারাগ্রাফ নিলাম, সেখানে আমি কিংবা একটা H3 ট্যাগ নিলাম। হেডিং ট্যাগ তো আপনাদেরকে আগে দেখানো হয়েছে। সো হেডিং ট্যাগের মধ্যে আমি একটা লিখলাম হচ্ছে প্রফেট, PHET, প্রফেট
সেলস, তারপর হচ্ছে আমাদের এইটা একটা হচ্ছে কিউ। ভাই স্ক্রিন তো দেখতে পারতেছি না। সবাই দেখতে পারতেছেন না স্ক্রিন? না, স্ক্রিন তো আমি দেখতেছি না। আমি দেখতে স্যার পাচ্ছি। স্যার আমার এখানেও দেখা যাচ্ছে, আমার এখানেও দেখা যাচ্ছে। সবাই তো ওনার স্ক্রিন মেবি দেখতে নেট ইস্যু, পারতেছে। আবার জয়েন আ- রিজয়েন করলে বেটার হবে। আচ্ছা, ইয়া তাহলে নাইম একটু ভাই, করেন। আপনি কি ফোন দিয়ে করতেছেন না পিসি দিয়ে করতেছেন এটা? না ভাই, আমি তো ফোনে না, ল্যাপটপে আছি। আচ্ছা, তাইলে তো প্রবলেম হওয়ার কথা না, তাহলে আপনি রিজয়েন করেন ক্লাসে, তাহলে হয়তো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আমরা এটা হচ্ছে কোটেশন আর্কিটেক্ট। এখানে আমি বললাম যে অলওয়েজ বি এ এইচ ও কিন্তু সবসময় একজন সৎ ব্যক্তি হবে। তো আমি এইটাকে এখন যদি এখানে আসি, কোটেশন ট্যাগ, আমি চিন্তাই করছিলাম যে মেবি আমি কোটেশন ট্যাগটা করব হবে। এটা কিউ না কোড, এটাই বলে গেছি, এগুলো সাধারণত খুব বেশি ইউজ হয় না। হ্যাঁ, এই যে দেখেন কিউ ট্যাগ আর কি, কিউ ট্যাগ দিয়ে আর কি কোটেশন, একটা একটা লেখা, একটা সেন্টেন্স কিংবা একটা ওয়ার্ড আর কি কোটেশন মার্কের মধ্যে আর কি রাখা যায়। এটা হচ্ছে কিউ ট্যাগের আর কি কাজ, এটা হচ্ছে কোটেশন মার্ক করা। আরেকটা এই কোটেশনের মধ্যে আরেকটা সেকশন আছে হচ্ছে ব্লক কোড। ব্লক কোড একটা ট্যাগ আছে, ব্লক কোডটা একটা খুবই আহ, বলা চলে যে মাঝে মধ্যে ইউজ হবে আমাদের, সেক্ষেত্রে ব্লক কোডটা আর কি জেনে রাখা ভালো, ভালোভাবে। যেমন আমি এখানে বললাম যে ই- এখানে আমি একটু ফ্রি ট্যাগ দিয়ে এটাকে আর কি একটু স্পেস করে নিব, তারপরে আমি বলবো যে ওর যে বিখ্যাত ইকুয়েশনটা আছে, ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, এম সি, তারপরে হচ্ছে আমি নেব হচ্ছে সুপার ট্যাগ, মানে টেক্সট ফরম্যাটিংটা আমি এর আগের ক্লাসে দেখাইছি, সো এটা সম্বন্ধে তো অনেক কেবল চিন্তা করার কথা নেই। তো এইটাকে, এইটা, এই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, এইটাকে আমি হচ্ছে এই থ্রি ট্যাগের মধ্যে থেকে আমি এইটাকে ব্লক করব, পি এল ও সি এ ব্লক, ইউ ব্লক করব, এটাকে ব্লক করার মধ্যে দিয়ে দিবে। তখন দেখা যাচ্ছে কি এইটা কি করবে, এই যে দেখেন আইনস্টাইন সেজ ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, এইটা আর কি আলাদা একটা ফরম্যাটে দেখাবে। এইটা আর কি একটা আলাদা স্পেসিং নিয়ে নেবে। আমি যদি ফ্রি ট্যাগটাকেও বাদ দেই, তাও আলাদা নিজে একটা স্পেস নিয়ে নিবে। ফ্রি ট্যাগটা দিয়ে আর কি ওকে একটু সুন্দর দেখানোর জন্য আমি ইয়ে করছি, বাট আমি যদি ফ্রি ট্যাগটা বাদ দিই সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ব্লক কোড আর কি, ব্লক কোডের কাজটাই হচ্ছে এই যে দেখেন, আমি হয়তো আপনারা মনে করতে পারেন কোনো চেঞ্জ হয় নাই, বাট দেখেন এখানে ব্লক কোড থাকার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিকলি একটা লাইন ব্রেক করছে, এবং এখানে এখানে একটা ফরম্যাটিং, খুব সুন্দর ফরম্যাটিং করতেছে। এইটাই হচ্ছে ব্লক কোডের কাজ। আচ্ছা তো ভাই, আমার এই একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, যত কোশ্চেন আছে সেটা হচ্ছে আপনারা সবাই হচ্ছে ইয়ে করবেন, ক্লাসের পরে আর কি আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে ভাই। সে কোর্স, যার যা কোশ্চেন আছে সেটা আর কি আপনারা সবাই নোট ডাউন করে রাখেন। আহ ক্লাস শেষে আমাকে জিজ্ঞেস করবেন, যাতে আমাদের ক্লাস টাইমটা আর কি কোনো প্রবলেম না হয়। আমরা চাচ্ছি যে এইচটিএমএলটা আমরা চাচ্ছি যে 2-3 ক্লাসের মধ্যে শেষ করে দিতে, কারণ এইচটিএমএল সবারই মোটামুটি ভালো একটা আইডিয়া আছে, তো আমি এইচটিএমএল এর পিছনে অত টাইম দিব না।
মেইন বিষয় HTML এর মেইন বিষয়টা হচ্ছে, আপনাদের মেইন বিষয়টাই যাবে হচ্ছে যখন আমরা লেআউট নিয়ে কাজ করব এবং হচ্ছে 70 UI নিয়ে কাজ করবো, তখন আর কি আসল বিষয়টা আসবে। আচ্ছা। উম, এখন আহ, এখানে পজিশন গেল। এরপরে হচ্ছে এইচটিএমএল কমেন্ট। এইচটিএমএল কমেন্ট ভেরি ইজি একটা জিনিস, সেটা সম্বন্ধে সবাই জানেন। সেটা হচ্ছে সি, এই কমেন্টটা লেখা হচ্ছে এইভাবে আর কি, দেওয়ার পর তারপরে এখানে এই সিও ডাবল কমেন্ট, এটা কি, এইটা, এই কমেন্টটার আর কি এরকম দেখা যাচ্ছে। আমার ফন্টের জন্য, আমার যে কোড এডিটরের যে ফন্টটা আছে সেই ফন্টের জন্য আর কি এইটা এইভাবে দেখা যাচ্ছে। আমি যদি ফন্টটা চেঞ্জ করি তাহলে ওইটা আর কি দুইটা ডাবল হাইফেন দেখাবে। আমি একটু আলাদা একটা ফন্ট ইউজ করতেছি। আমি যদি মোনাকো ফন্ট ইউজ করি তাহলে দেখেন এই যে কমেন্ট, এটা হচ্ছে একটা এইচটিএমএল কমেন্ট। এভাবে আর কি কমেন্ট লিখতে হয়, এইচটিএমএল কমেন্ট গুলো। এখন কথা হচ্ছে যে এইচটিএমএল কমেন্টের কাজ কি। এইচটিএমএল কমেন্ট দিয়ে আর কি আমরা একটা জিনিসকে আর কি ডিসক্রাইব করি। যেমন মনে করেন যে আমি একটা জিনিস এখানে বলতে পারি যে স্টার্ট অফ ব্লক কোড। এখানে এসে আমি আবার সেই এইচটিএমএল কমেন্টটা এখানে লিখলাম যে এন্ড অফ ব্লক, ব্লক ইউ ইউ ও ব্লক কোড। সো এখন যে কেউ যদি এই কোডটা দেখেন, সে সে কিন্তু ইজিলি বুঝতে পারবে যে এইখানে থেকে ব্লক কোডটা স্টার্ট হয়েছে, এখানে ব্লক কোডটা শেষ হয়েছে। আবার মনে করেন যে ডিপ, এখন আমরা শুরু করি নাই, বাট আমি এক্সাম্পল হিসাবে ডিপ আর কি বলতেছি। এখানে মনে করেন ডিপের একটা ক্লাস থাকলো, আমি ডিপের একটা ক্লাস পেলাম হচ্ছে মনে করেন যে কন্টেইনার ডিপ, কন্টেইনার ডিপ। এইখানে আমি একটা comment, এইটা আমার স্নিপেট তৈরি করা আছে, আমি একটা এইচটিএমএল কমেন্ট এইভাবে ক্রিয়েট করলাম। এখানে আমি লিখে দিলাম যে এন্ড অফ কন্টেইনার। এখন হয়তো মনে হইতে পারে যে আহ ভাই এইরকম কমেন্ট লেখার কি দরকার, কিন্তু যখন বড় প্রজেক্ট করতে যাবেন তখন ডিভ নিয়ে এত কাজ করতে হবে, সেকশন নিয়ে এত কাজ করতে হবে, মানে প্রত্যেকটা জিনিস নিয়ে ট্যাগ নিয়ে এত কাজ করতে হবে যে কোথায় কোনটা শুরু করছেন এবং কোথায় কোনটা শেষ করছেন সেইটা আপনি খুঁজে পাবেন না। কিন্তু এইভাবে কমেন্টিং যদি করে রাখেন, সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে খুব ইজিলি খুঁজে বার করতে পারবেন। যা, যেমন এইটা যদি মনে করেন আমার 1000 লাইনের একটা প্রজেক্ট হয়, সেক্ষেত্রে আমি কন্টেইনারটা কোথা থেকে শুরু করছি এটা আমি এখান থেকে ডিটারমাইন করতে পারতেছি, কিন্তু শেষটা কোথা থেকে করছি এই কমেন্টটা যদি আমার না থাকতো তাহলে কিন্তু আমি ইজিলি খুঁজে বের করতে পারতাম না। বাট এই কমেন্টটা আমি এখানে লিখে রাখছি যে এন্ড অফ কন্টেইনার, সো আমি এখন ইজিলি বুঝতে পারতেছি যে আমার কন্টেইনারটা, কন্টেইনার টিপটা এই যে এই লাইনে এসে শেষ হয়েছে, 20 নম্বর লাইনে এসে শেষ হয়েছে। হয়তো 1000 লাইনে করে দেখা যাবে যে 800 সামথিং লাইনে যায় আমার কন্টেইনার ডিপটা শেষ হয়েছে। তো তখন আমরা খুব ইজিলি বুঝতে পারি। এর জন্য কমেন্টিং করা, একজন ভালো প্রোগ্রাম মানে ভালো ডিজাইনার হচ্ছে, ভালো কোডার হচ্ছে, অভ্যাসই হচ্ছে তারা হচ্ছে কোড গুলোকে কমেন্টিং করে এবং ভালোভাবে কমেন্টিং করে রাখে। এটা, এটা হচ্ছে একজন ভালো, মানে একজন বেটার প্রোগ্রামারের আর কি গুড প্র্যাকটিস, এগুলো হচ্ছে গুড প্র্যাকটিস। আর আরেকটা বিষয় আর কি খেয়াল রাখবেন, যেমন রাজ্জাক ভাই, আপনার আপনারে আমি স্পেসিফিক একটা বিষয় বলি, আপনার কোর্স গুলো আমি দেখছি, সেখানে আপনি ইনডেন্টেশন, কোড ইনডেন্টেশন তেমন একটা গুরুত্ব দেন নাই। কোড ইনডেন্টেশন বলতে আমি কি বোঝাচ্ছি, এই যে দেখেন আমি কিন্তু এই বডি একটার পর এখানে আর কি কোড স্পেস নিছি, এইটাকে বলে কোড ইনডেন্টেশন। আবার এইখানে, এইখানে এর মধ্যে যদি আমি একটা পি ট্যাগ নেই লরেন, এইগুলো যে এই যে একটা কোডের ভিতর যখন একটা ব্লকের ভিতর আরেকটা ব্লককে লেখা হচ্ছে, তখন এই যে এই স্পেসিং গুলো নেওয়া, এইগুলোকে বলে কোড ইনডেন্টেশন। এবং এইগুলোকে বেটার কোড
মানে কোডগুলোকে সুন্দর দেখার জন্য আর কি এই কোড ইন্টিগ্রেশন ইউজ করা হয়, এবং এই কোড ইন্টিগ্রেশন সবাই আর কি স্ট্রিক্টলি ফলো করবেন, যাতে আপনার কোডটা অন্য কেউ দেখলে যাতে মানে ইজি বিজি যাতে না মনে হয়, সে যাতে খুব ইজিলি আপনার কোডটা বুঝতে পারে। যেমন আমি যদি এটা একটা মনে করে ক্লাস 5 এর বাচ্চাকেও দেই, সে কিন্তু বলতে পারবে যে আসলে এইটার ভিতরে এইটা দিছে, তো এইটা হচ্ছে এইটার চাইল্ড এলিমেন্ট, এরকম সামথিং লাইক দ্যাট। সো কোডের কোডের মানে এই ইন্ডেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আচ্ছা, আমরা এইচটিএমএল কমেন্ট সম্বন্ধে তো বোঝা গেছে। সো আমরা এখন নেক্সট ইয়েতে ভাই যাবো তাহলে ওই এই, ইন্টেনশন যেটা বললেন আর কি। হ্যাঁ, ইন্ডেন্টেশনটা এইটা আর কি আপনারা স্ট্রিক্টলি ফলো করবেন। ওকে এখন ভাই। এখন মনে করেন এর মধ্যে আমি আরো একটা ডিপ দিলাম, সেটা হচ্ছে হচ্ছে কন্টেন্ট। এখন এর মধ্যে আবার দেখুন এই যে আমি ফোর স্পেসে ইন্ডেন্ট নিছি, কিন্তু এখানে একটা প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ না, এখানে একটা এই ফোর ট্যাগ নিলাম, লরেন টেন দিয়ে আর কি এইটা একটা হেডিং নিলাম। আমি কিন্তু এখানে আবার ফোর স্পেস আর কি এখানে নিছি। অনেকে টু স্পেস নাই, অনেকে, আমি ফোর স্পেসটাকে প্রেফার করি। অনেকে টু স্পেস আর কি ইন্ডেন্টেশনের জন্য টু স্পেস ইউজ করে। বাট আমি সেই শুরু থেকেই ফোর স্পেসটাকেই প্রেফার করে আসছি। এখন আপনি সেটা আপনাদের নিজেদের প্রেফারেন্স আর কি, যে কে কোনটাকে প্রেফার করবেন। কেউ টু স্পেসও প্রেফার করতে পারে, কেউ ফোর স্পেসও প্রেফার করতে পারে। ভাই আমি জানতে চাই, আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে জিজ্ঞেস করবো। হ্যাঁ, নোট ডাউন করে রাখেন, যেগুলো কোশ্চেন থাকবে সেটা ক্লাসের শেষে আপনারা বলবেন। আচ্ছা, এখন আসলে হচ্ছে আমরা লিঙ্কসে। আচ্ছা, এখানে একটা উম, উম, ইয়ে লেখা হচ্ছে লিঙ্কস। এখন লিঙ্কস হচ্ছে এইচটিএমএল এ লিঙ্ক তৈরি করা, মানে কোন একটা অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসকে শেয়ার করে কোন একটা লেখার মাধ্যমে। যেমন এইটা হবে হচ্ছে সামথিং লাইক, এটা আমি হাতে লিখি, এভাবে লেখা যায়। এটা হচ্ছে এই ট্যাগ, এইটাকে ডিটেলস, ইন ডিটেলস বলা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আর কি এর মেইন অ্যাট্রিবিউটটা হচ্ছে এই থ্রেড, যেটাকে আর কি ইন ডিটেলস বলা হচ্ছে হাইপার রেফারেন্স। এই হাইপার রেফারেন্স এর ভিতরে আমি যে ভ্যালুটা দিব, যে অ্যাড্রেসটা দিব, তো আমি ইয়াটা দিয়ে দিব গুগল। তো এখন আমি যদি আমার ইয়েতে যাই, এই যে দেখেন এখানে কিন্তু গুগল চলে আসছে। এখন আমি এইটার উপর যদি ক্লিক করি, তাহলে আমার কিন্তু গুগলের পেজে নিয়ে যাবে। তাড়াতাড়ি হয়তো আমাদের গুগল মিটের টাইমটা শেষ হয়ে যাবে। তো আমি আবার নতুন করে লিঙ্ক, ক্লাস লিঙ্ক শেয়ার করে দিব, তখন আপনারা আবার নিউ লিঙ্কে অ্যাড হবেন। এখন এই অ্যাঙ্করটেকের আরো আহ, আমি দুইটা অ্যাট্রিবিউট দেখাবো। সেটা হচ্ছে হাইপার রেফারেন্স তো থাকবেই, এটা এইচটিটিপিএস
এখানে আরেকটা আছে হচ্ছে, মনে করেন আমি যখন ওই লিঙ্কে ক্লিক করব, সেটা যদি আমাকে অন্য একটা ট্যাবে, ব্রাউজারের অন্য একটা ট্যাবে যাতে ওইটাকে ওপেন করে দেয়, তার জন্য একটা অ্যাট্রিবিউট আছে, তার নাম হচ্ছে টার্গেট, TARGET, টার্গেট। এখানে চারটা ভ্যালু আছে। একটা আছে হচ্ছে সেল, আরেকটা আছে হচ্ছে ব্ল্যাঙ্ক, একটা আছে প্যারেন্ট, আরেকটা আছে হচ্ছে আরেকটা আছে হচ্ছে মেবি স্ট্যাটিক। সো আমাদের যেটা মেইনলি কাজে লাগবে সেটা হচ্ছে হচ্ছে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক, এইটাকে আর কি মেইনলি কাজে লাগবে। এই ব্ল্যাঙ্ক দেওয়ার অর্থ হচ্ছে, যখন আমি এখন যদি ফেসবুকে ক্লিক করি, দেখেন আমাকে নতুন একটা ব্রাউজিং ট্যাবে আর কি আমাদের আমার এই লিঙ্কটা ওপেন করে দিচ্ছে। সো অ্যাঙ্কর ট্যাগে ব্ল্যাঙ্কের কাজটা হচ্ছে, টার্গেটের কাজটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু আর কি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক সেট করা, মানে হচ্ছে এটাকে নতুন একটা উইন্ডোতে ওপেন করা। এখানে যদি আমি দেই হচ্ছে সেল আন্ডারস্কোর সেল, কিন্তু তখন আর কি এই উইন্ডোতেই ওপেন হবে, কিন্তু তখন আর আম, নতুন করে আর কি ট্যাব ওপেন করবে না। তারপরে যে আবার প্যারেন্ট যেটা আছে, প্যারেন্টের ক্ষেত্রে ওইটা মানে যে প্যারেন্ট পেজ আছে, সেই প্যারেন্ট পেজ থেকেই আর কি আপনাকে ওই লিঙ্কটা শো করবে, মানে ওই লিঙ্কে রিডিরেক্ট করে দিবে। বাট একমাত্র ব্ল্যাঙ্ক, টার্গেটের যে ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট ভ্যালু ব্ল্যাঙ্কটা, সেই ব্ল্যাঙ্কটাই একমাত্র নিউ ট্যাবে আর কি আপনার লিঙ্কটাকে ওপেন করে দিবে। তো আহ, সাধারণত এই তিনটে আর কি মাথায় রাখবেন। আরেকটা যেটা আছে সেটা মেবি আমি একটু ডাবল চেক করে দেখি ওরা দিছে কিনা এই লিঙ্কস সম্বন্ধে। এই যে টার্গেট, আচ্ছা, সেল, ব্ল্যাঙ্ক, প্যারেন্ট আর টপ। এখানে টপটাও আর কি ওই এই সেল, প্যারেন্ট, এইগুলোর মতোই কাজ করে। এটাও আর কি মানে যে পেজে থাকা যায় সেই পেজে আর কি ওপেন করে, ও কিন্তু অন্য কোনো ট্যাব ওপেন করে না। So, এই চারটা আর কি আছে টার্গেটিং আর কি, টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু আছে হচ্ছে এই চারটা। এখন আরো একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে টাইটেল। এই টাইটেল অ্যাট্রিবিউটটা আরো একটা অ্যাট্রিবিউট। এইটা টাইটেল অ্যাট্রিবিউটটা খুব কমন একটা অ্যাট্রিবিউট, এটা অনেক জায়গাতে ইউজ করা যায়। যেমন আমি যদি এই হেডিং এর উপর যদি এই টাইটেল টাইটেলটাকে অ্যাপ্লাই করি, এখানে আমি লেখা হচ্ছে ANCO, অ্যাঙ্কর ট্যাগ। আবার এখানে এসে আমি এই ব্ল্যাঙ্কের উপরে এখানে টাইটেল এখানে লিখে দিলাম হচ্ছে পেজ টু সোশ্যাল সাইট। এখন যদি আমরা এই যে যেটা কি ব্ল্যাঙ্ক আছে, এই যে দেখেন আমি যখন এইটার উপর মাউস নিচ্ছি, তখন দেখেন এখানে কি লেখা উঠতেছে যে ফেসবুক সোশ্যাল সাইট। আমি এখানে এই যে টাইটেল অ্যাট্রিবিউটটার ভ্যালু সেট করে দিয়েছি কি ফেসবুক সোশ্যাল সাইট। আবার এই লিঙ্কের এখানে আমি এই যে হেডিংটার এখানে বলে দিছি কি যে হচ্ছে আমার টাইটেলটা হবে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তো আমরা অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে টাইটেল অ্যাট্রিবিউটটাও ইউজ করতে পারি, এবং সেখানে যে ভ্যালুটা দিব সেটি আর কি আমরা যখন ওইটার উপর মাউস হভার ওভার করবো, তখন আর কি মাউস হভার করবো, তখন আর কি ওইটা শো করবে। ওকে, এটা হচ্ছে লিঙ্ক ছিল, এর বাইরে লিঙ্কের আর কোনো কিছু নাই।
তো এরপরের কনসেপ্টটা আমাদের হচ্ছে ইমেজ। এখন ইমেজের আসি আমরা। তো আমি একটা ইমেজ, এখন আমি আপনাদের এর আগে বলছিলাম যে সবাই আমার কথা শুনতে পারতেছেন তো, সবাই ক্লাস মনে মানে ক্লাস দেখতেছেন তো? জি ভাই, দেখতেছি একটু। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, কারো কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাই। না ভাই। আচ্ছা আচ্ছা, এর আগে আমি বলছিলাম যে এইচটিএমএল এর কিছু সেলফ ক্লোজিং ট্যাগ আছে, যেমন এটাতে একটা হচ্ছে একটা সেলফ ক্লোজিং ট্যাগ। তারপরে আরো একটা ট্যাগ আছে যেটা আর কি টেক্সট ফরম্যাটিং এর ভিতরে আমার দেখানো উচিত ছিল, বাট আমি দেখাতে পারছিলাম না, আজকে আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে বি আর ট্যাগ, মানে লাইন ব্রেক ট্যাগ। দেখেন এখানে আমি যখন বি আর ট্যাগটা ইউজ করছি তখন দেখেন এখান থেকে কিন্তু লাইনটা ভেঙে গেছে, এই যে দেখছেন, এটার পরে কিন্তু একটা লাইন ব্রেক নিয়ে নিছে, মানে লেখাটা এর পরের থেকে এর পরের লাইনটা নিচের থেকে শুরু হয়েছে। আবার আমি যদি মনে করেন যে এই যে এইটার পরে আবার যদি বিয়ার একটা দেই, এই দেখেন এই ওয়ার্ডটার পরে আবার কিন্তু ভাঙিয়ে দিছে। এখন মনে করেন যে আরো একটা জিনিস আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে একটু কমপ্লিকেটেড। সেটা হচ্ছে আমি এখানে একটা ফোল্ডার নিই, সেটা হচ্ছে মনে করেন যে হোম। একটা ফোল্ডার নিলাম, তার মধ্যে মনে করেন যে ইন্ডেক্স, কিন্তু আমি হোম ডট ডট এইচটিএমএল এইটাকে নিলাম। এখন নেওয়ার পর এইটা ফোল্ডার স্ট্রাকচারটা খেয়াল করেন, এই যে ফাইলটা আছে হোম ডট এইচটিএমএল, এইটা কিন্তু আছে হচ্ছে কোথায়, আমাদের হচ্ছে এই হোম ফোল্ডারের মধ্যে। এখন আমি যদি এই ব্যানার ইমেজটাকে এখানে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড করবো, এটাও একটা কোশ্চেন, মানে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে কিভাবে জাম্প করে আমরা আর কি মানে একটা ফাইলকে অ্যাড করতে পারবো, সেটা একটা বিষয়। এখন দুইটা ডট দেওয়ার পর তারপর স্ল্যাশ দেওয়ার অর্থ হচ্ছে আমি ওই ফোল্ডার থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর তারপরে হচ্ছে আমি যে ফোল্ডারে ইমেজটা আছে, মানে আমি যে ফাইলটা নিতে হচ্ছে সেটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারের নাম উল্লেখ করা। আমি যেহেতু ব্যানার ব্যানার ইমেজটা নিতে যাচ্ছি, সেহেতু IMAGES ইমেজেস স্ল্যাশ ব্যানার ডট জেপিজি। এটাকে আমি যদি লাইভ সার্ভারে আমি যদি স্টার্ট করি, এই ফর্ম ডট এইচটিএমএল যদি এখন আমি যাই, হোম IMAGES images JPG। একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সবাইকে বলার আছে। নাইম ভাই, রাজ্জাক ভাই, আপনারা দুজন তো আছেন নাকি? জি ভাই, আছি। আচ্ছা, আপনারা থাকেন, অন্য ক্লাস করতে করতে সমস্যা নেই। একটা পাথ, ইমেজ পাথ
ঠিক আছে, ইমেজটা লোড হইল না কেন? ডিবাগিং করার একটা বিষয় আছে, আমি আপনাদেরকে বরাবরই বলছি যে আচ্ছা, হম, বুঝে গেছে। এই যে দেখেন, ওটা লাইভ সার্ভারের আন্ডারে ছিল, তো ওইটা আর কি আর কি সাম কাইন্ড অফ অ্যাপাচি সার্ভার। সো অ্যাপাচি সার্ভারের ক্ষেত্রে তখন এটাকে কিছু ফাংশনালিটি দিয়ে অ্যাড করতে হয়। এখন এইটাকে আমি নর্মালি আর কি ব্রাউজারে লাইভ সার্ভার ওপেন করছি, দেখছেন ইমেজটা কিন্তু শো করছে। দেখেন এইখানে ইমেজ পাথটা আমি ঠিক মতো দিলে পরে তখন ইমেজটা শো করবে। এখানে যখন এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে কোনো ফাইল আমি অ্যাড করতে যাব, তখন আমাকে ওই ফোল্ডার থেকে আগে বের হতে হবে। তার জন্য কমান্ড, তার জন্য কি করতে হবে, আমাকে দুইটা ডট দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। ফরওয়ার্ড স্ল্যাশ দিলে আমি তখন ওই ফোল্ডার থেকে বের হয়ে আসতাম। ওই ফোল্ডার থেকে বের হয়ে আসার পর তারপরে আমাকে, এখন আমি যে ফোল্ডারের ফাইলটাকে অ্যাড করতে যাচ্ছি সেই ফোল্ডারের নাম দেওয়ার পর তারপর হচ্ছে আমাকে ফাইলের নামটা দিতে হবে, মানে ফাইল পাথটা আর কি ঠিক মতো ডিফাইন করে দিতে হবে। এটাও আর কি অনেকেই প্রবলেমে পড়েছে আসলে কিভাবে আর কি এক সাব ডিরেক্টরি থেকে আরেক সাব ডিরেক্টরির ফাইল আমরা অ্যাড করবো আর কি। তো এই আশা করি এই বিষয়টাও আর কি বুঝতে পারছেন। আচ্ছা, ইমেজ দিয়ে এখন আর আর মানে আর কোনো ডিসকাশন তেমন নাই। ইমেজের এইগুলোই সাধারণত থাকে, এর বাইরে আর কি তেমন কিছু থাকে না ইমেজে। আচ্ছা, তবুও আমি একটা চেক দিই যে ইমেজে আমি কোনো কিছু বাদ দিয়ে গেছি কিনা। তারপরে যদি CSS বড় বলে দিচ্ছি, কিছুই বাদ দেওয়া হবে না। এরপরে আমাদের কোর্স কারিকুলামে আছে হচ্ছে, ইমেজটা শেষ করা হয়েছে, এরপরে আছে হচ্ছে লিস্ট। এখন লিস্ট হচ্ছে আমাদের আছে হচ্ছে তিন ধরনের লিস্ট। একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আর একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, আর একটা হচ্ছে ডিফাইন্ড লিস্ট। তো আমি লিস্টের জন্য আলাদা করে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতেছি। আর আজকে আমরা লিস্টের পরে কি আছে, বাটনস আছে। বাটনস, আচ্ছা আমি এখানে বাটনসটা আগে দেখাই দিই, তারপরে লিস্টটা দেখাই। বাটনস খুব ইজি একটা বিষয় এইটা আর কি। এটা বাটন ট্যাগ ইউজ করলে পরে একটা বাটন ক্রিয়েট করা যায় একটা পেজে। এই যে দেখেন, এই যে নিচে আসছে একবারে নিচে ক্লিক মি, এটার কি এইচটিএমএল এর ডিফল্ট আর কি বাটনের স্টাইল। এটাকে সিএসএস দিয়ে অনেক সুন্দর আর কি বাটন ডিজাইন করেন অনেকে। আমরা যখন সিএসএস করবো তখন অনেক সুন্দর সুন্দর বাটন, মানে বাটনের জন্য ফুল, বাটন ডিজাইনের জন্য ফুল ডেডিকেটেড একটা ক্লাস দেওয়া থাকবে। আমি এটা আপনাদের ফুল ডেডিকেটেড একটা ক্লাস দেবো কিভাবে সুন্দর অ্যানিমেটেড বাটন তৈরি করতে হয়, এইটা আর কি আমি দিয়ে রাখবো। তো এইভাবে আর কি বাটন তৈরি করা হয়। বাটনের ক্ষেত্রে তেমন কোনো ইয়ে নেই, তবে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটা
ট্যাগ আর কি ইয়া করে, সেটা হচ্ছে অন ক্লিক। ক্লিক নাম আর কি একটা ট্যাগ থাকে এখানে, ট্যাগ জাভাস্ক্রিপ্ট একটা যখন বাটনটাকে ক্লিক করা হয় তখন আমরা ইচ্ছা করে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন শো করতে পারি। যেমন এখানে আমি লিখে দিই বাটন, যখন আমরা বাটনটাকে ক্লিক করব তখন এখানে একটা অ্যালার্ট দেখাবে। দেখছেন যখন বাটনটা আমি ক্লিক করছি, এই যে এখানে দেখছেন লেখা আসছে যে বাটন ওয়াজ ক্লিক। এটা আর কি জাভাস্ক্রিপ্টের একটা ইয়া করা হয়, কিন্তু যখন আমরা ইভেন্ট হ্যান্ডেলার জাভাস্ক্রিপ্টের যখন আমরা শিখবো, জাভাস্ক্রিপ্ট যখন আমরা শিখবো তখন ইভেন্ট হ্যান্ডেলার মানে ইভেন্ট নিয়ে যখন কাজ করবো তখন আর কি আমাদের এই অন ক্লিক এখানে ডিফাইন করতে হবে না। আমরা জাভাস্ক্রিপ্টে আর কি অন ক্লিক ইভেন্ট হ্যান্ডেলার আর কি ডিফাইন করতে পারবো। তবুও জেনে রাখা ভালো যে বাটনের এই এই যে অ্যাট্রিবিউটটা আছে, এবং এই অ্যাট্রিবিউটটি আর কি জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন কিংবা একটা আহ, যেটা একটা কোড ব্লক আর কি রান করা যায়। আর বাটনে আরো যেটা আছে ক্লাস অ্যাড করা যায় আর কি অ্যাড করা যায়। আচ্ছা, দেন এখন আমরা আসি হচ্ছে লিস্ট। আমরা লিস্টের জন্য নতুন আরেকটা আর কি তৈরি করে নিব। এখানে HTML আর কি ফোরের একটা ডেপ্রিকেটেড ট্যাগ আছে, সেটা হচ্ছে সেন্টার। এইটা অটোমেটিকলি সবকিছুকে সেন্টারাইজ করে, বুঝলেন? সো এইটা দেখেন কি কাজ করে। আমি এখন এইটারে এখানে একটা হচ্ছে লিস্ট। আচ্ছা এটা দেখেন আচ্ছা ভাইয়া, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমার একটু আগে কারেন্ট চলে গেছিল, ইমেজটাকে ওই যে উই হাইট উইথ দেখানোর পরে কারেন্ট চলে গেছিল। এর মধ্যে কি কি একটু দেখানো হয়েছে যদি বলতেন। এখানে ইমেজ হাইট ওই দেখানোর পরে আমরা এই যে লোডিং বিষয়টা আর কি দেখাইছি। লোডিং একটা অ্যাট্রিবিউট আছে যেটা আর কি ইমেজের লোডিং টাইমটাকে একটু ডিলে করে দেয়, একটু ডিলে করে দেয়। আর আরেকটা হচ্ছে কিভাবে লোকাল ইমেজ আমরা অ্যাড করতে পারি। মনে করেন আমাদের প্রজেক্ট তো সবসময় আর কি আমরা এইভাবে অনলাইন থেকে লিঙ্ক নিয়ে তো আর প্রজেক্ট করবো না। আমাদের ইমেজ গুলোকে, আমাদের প্রজেক্ট করার সময় ইমেজ গুলোকে আমরা এই যে এরকম একটা ফোল্ডারের মধ্যে রেখে তারপরে আর কি আমরা সেই ইমেজ গুলোকে আর কি ইউজ করবো। সো সেই ইমেজটা কি ইউজ করার প্রপার ওয়ে হচ্ছে ওই ইমেজের ফোল্ডারের নামটা দিয়ে তারপর হচ্ছে ইমেজের নামটা দেওয়া, এবং এটার প্রপার নিয়ম হচ্ছে আগে সামনে একটা ডট দিয়ে তারপর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পর তারপর ফোল্ডারের নাম, তারপর হচ্ছে ইমেজ ফাইলের নাম। আর আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন এই যে একটা সাব ডিরেক্টরি, এই ডিরেক্টরির সাব ডিরেক্টরি কিন্তু হোম একটা সাব ডিরেক্টরি। এই সাব ডিরেক্টরির ভিতরে থেকে আমি যদি এই ইমেজ ফাইলটাকে লোড করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে ইমেজ ফাইলটাকে লোড করতে পারি সেটা হচ্ছে, দেখেন আগে এই যে দুইটা ডট দেওয়া হয়েছে, দুইটা ডট দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার অর্থ হচ্ছে আমি ওই ফোল্ডার থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর তারপরে আমি ফোল্ডারের নাম দিলাম, আমার ইমেজ ফোল্ডারের মধ্যে আমার ইমেজটা আছে। তারপরে কোন ইমেজটা আমি লোড করতে যাচ্ছি, ব্যানার ডট জেপিজি ইমেজটা। তখন দেখেন আমি যদি এটাকে ব্রাউজারে ওপেন করি,
ওপেন ইন ব্রাউজার যদি করি তাহলে দেখেন ইমেজটা কিন্তু লোড হয়েছে। এটা কিন্তু দেখেন এই হোম ডট এইচটিএমএল এটা কিন্তু হোম ফোল্ডারের ভিতর আছে, আবার ইমেজ ফাইলটা আছে ইমেজ ফোল্ডারের ভিতর। সো একটা ফোল্ডারের একটা ফাইল থাকা অবস্থায় আরেকটা ফোল্ডার থেকে কিভাবে ফাইলটাকে লোড করতে হয় সেইটার আর কি নিয়ম হচ্ছে এইভাবে। আগে ফোল্ডারটা থেকে বের হতে হবে, তারপরে এখন মনে করেন এই হোমের মধ্যে যদি আরো একটা ফোল্ডার থাকতো, মনে করেন যে হোমের মধ্যে মনে করেন যে আরো একটা ফোল্ডার থাকতো যে ফাইলস, ফাইলস এর মধ্যে এই হোম ডট এইচটিএমএল থাকতো, তখন আপনাকে আবার তখন কি করতে হইতো যে আরো দুইটা ডাবল ডট দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হতো, কারণ আগে ফাইল থেকে বের পাওয়া লাগতো, তারপরে এই হোম থেকে বের হওয়া লাগতো, তারপরে হচ্ছে আমরা ইমেজ ইমেজ ফোল্ডারটাতে অ্যাক্সেস করতে পারতাম। তো এইটা আর কি ইমেজ, মনে করেন এক সাব ডিরেক্টরি থেকে আর এক সাব ডিরেক্টরিতে ফাইল অ্যাড করার জন্য এই সিস্টেমটা আর কি। বুঝতে কি পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা আহ, তারপরে দেখানো হয়েছে বাটনস আর কি। বাটনসটা হয়তো মেবি আপনি বেশি তো দেখতে পারছেন। আচ্ছা, এখন আমরা লিস্ট নিয়ে কাজ করবো। ফার্স্টে আমাদের আসবে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার ক্ষেত্রে এটা একটা হচ্ছে ইউএল। ইউএল দিয়ে বোঝা যাচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আর এর মধ্যে দেওয়া হয় হচ্ছে এল আই। এই যে এল আই, এল আই দিয়ে বোঝা যাচ্ছে লিস্ট আইটেম। আমাদের আর অল্প কিছু সময় আর কি বাকি আছে। আশা করি লিস্টটা দেখালেই আজকে আমরা ক্লাস শেষ দিব। টাইম হয়ে গেছে। আচ্ছা, লিস্ট আইটেমের মধ্যে এখানে আমি এখন এটাকে একটু জেনারেট করে নিই। আমি চারটা লিস্ট আইটেম নিয়েছি। এখানে হচ্ছে আমি তাদেরকে টেক্সট দিব হচ্ছে আইটেম 1 2 3 4। তো এইটা আর কি, এখন এটাকে আমি লাইভ সার্ভারে আর কি ইনস্টল করি। তো ওকে, এই যে দেখেন এইখানে কিন্তু বাম পাশে ডট গুলো মানে আমরা ওই যে সেন্টারাইজ করছি, তো ওই যে সেন্টার ট্যাগটা ইউজ করছি, এর জন্য সেন্টারাইজ করছে, লেখাগুলো সেন্টারাইজ করছে, কিন্তু এই যে ডট গুলো যে আছে এই ডট গুলো কিন্তু বাম পাশে ফেলে রেখে আসছে। তো আমরা সেন্টার ট্যাগটা কি বাদ দিয়ে দিই। সেন্টার ট্যাগটা দেখানোর অর্থই ছিল হচ্ছে মাঝে মধ্যে মনে করেন কিছু কিছু ক্ষেত্রে হ্যাক ইউজ করতে হয়, আমরা এইটারে বলি হ্যাক। মনে করেন ফোর্সফুলি কোনো কিছুকে সেন্টারাইজ, কোনোভাবে আপনি সেন্টারাইজ করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি এই ট্যাগটা ইউজ করতে পারেন, সেন্টার ট্যাগটা। আচ্ছা, আমি নর্মাল প্রসিজিয়ারে চলে গেলাম। এই যে দেখেন আনঅর্ডার্ড লিস্টের কাহিনীটা হচ্ছে এখানে আর কি, এইগুলো হচ্ছে বুলেট আকারে থাকে লিস্টের যে আইটেম গুলো, এইগুলো বুলেট মানে একটা সার্কেল আকারে, বুলেট বলতেছি এটা সার্কেল আকারে আর কি শো করে। এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তারপরে আসবো আমরা হচ্ছে অর্ডার্ড লিস্টে। এখানে আমরা কিছু লাইন ব্রেক দিয়ে দিই, যাতে একটা স্পেসিং নিয়ে নিই। তারপরে আমরা যাব হচ্ছে অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্টকে ডিফাইন করতে হয় হচ্ছে ওএল ট্যাগ দিয়ে। এটা দিয়ে বোঝা যাচ্ছে অর্ডার্ড লিস্ট। আর সেম ওই একই এলআই,
এটা হচ্ছে নাম্বার আকারে দেখায়, 1 2 3 4 এই সিরিয়ালে আর কি দেখাবে, এর জন্য একে অর্ডার লিস্ট বলা হয়। আরেকটা আছে হচ্ছে ডেফিনেশন লিস্ট বা ডিফাইন্ড লিস্ট। আচ্ছা, এখানে আবার কিছু লাইন দেখতে নেই। Find list। এটাকে আর কি আমরা সাধারণত ইয়ে করি হচ্ছে DL, এই ইয়াটা দিয়ে, ডিএল দিয়ে ডিফাইন্ড লিস্ট, আর ডিটি হচ্ছে ডিফাইন্ড টাইটেল, আর হচ্ছে ডিডি হচ্ছে ডিফাইন্ড ডাটা। এখন এখানে আমি লিখলাম হচ্ছে ওয়াটার, দেন আমি এখানে লিখলাম হচ্ছে ইজ হট, ইজ 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 হট। দেন আমি আরো একটা ইয়ে নিলাম, আবার মনে করেন যে আমরা এইটা আবার হচ্ছে ডিপি, এখানে লিখলাম হচ্ছে আইস, দেন দিলাম হচ্ছে ডিডি, কোল্ড। এইটা কিভাবে আসে দেখেন, এইটা আসে হচ্ছে একটু সাইজিং আকার। দেখেন এই যে ওয়াটার ইজ হট, আইস ইজ কোল্ড, এইটা হচ্ছে ডিফাইন লিস্টটা এইভাবে দেখানো হয়। তো ডিফাইন লিস্টের ক্ষেত্রে এই তো লিস্টের ক্ষেত্রে এই 3 ধরনের লিস্ট আর কি থাকে, এর বাইরে কোনো লিস্ট নাই। আচ্ছা, আর একটা বিষয় আজকে দেখাবো, সেটা হচ্ছে ডিপ। ডিপ বিষয়টা দেখাবো, যেমন এখানে এইটাই, এখানেই দেখে আর কি, ডিপ হচ্ছে একটা বক্সের মতো। এটা যখন আমরা সিএসএস যাব তখন আর কি ডিপ বোঝা যাবে। এইটা একটা বক্সের মধ্যে মনে করেন একটা কিছু এলিমেন্টকে কিংবা কিছু কোড ব্লককে একটা বক্সের মধ্যে আবদ্ধ করে। আর ডিপটাকে মেইনলি ইউজ করাই হয় হচ্ছে যাতে বক্সটাকে আমরা রেফারেন্স করতে পারি। এর মেইন অ্যাট্রিবিউট হচ্ছে ক্লাস এন্ড আইডি। এটা ক্লাস হচ্ছে মনে করেন যে ইউএন লিস্ট, আইডি হিসেবে দিলাম হচ্ছে, দিলাম ইউএন লিস্ট। এইভাবে আর কি ডিপ, ডিপটা খুব ইজি আর কি, ডিপের ওপেনিংটা ক্লোজিং ট্যাগ, আর এইটার আর কি দুইটাই দুইটা আর কি একসময় তো বেশি ইউজ হয়, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে আইডি। এছাড়া ডিপের আর কি দেখানোর কিছু নাই। ডিপটা অনলি একটা বক্স, শুধুই একটা বক্স। এটা যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আমি আপনাদের একটু সিএসএস এ দেখাইতে পারি। সেটা আমি শর্ট একটু সিএসএস করি। এখানে আমি ক্লাস বক্স, উইথ দিয়ে দিলাম সেই হচ্ছে আমি 520 পিক্সেল, যাতে এটা রেসপন্সিভ হয়।
আমি সরাসরি উইথও দিতে পারতাম, কিন্তু ম্যাক্স ওয়েট দেওয়া অর্থ হচ্ছে যাতে এটা রেসপন্সিভ হয়, এটা যে আমি একটু বেশি করে দিতে, তারপরে একটু বুঝতে পারলাম যে আপনার রেসপন্সিভ বিষয়টা কি, আপনি কি একটু আইডিয়া রাখবেন। হ্যাঁ, এইটার আমি একটা হাইট শিখিয়ে দেবো, মিনিমাম শিখিয়ে দেবো, মিনিমাম 20 পিক্সেল। তার বিএসসি ব্যাকগ্রাউন্ড খাওয়ার দিকে আমি তো ভেরিয়েবল ডিফাইন করছি, ওয়েট দেখেন, এই যে এটা কিন্তু টোটালি আচ্ছা, মার্জিন টপে দিলে কাজ হচ্ছে না, আমি টপ পাচ্ছেন দিকে পিছিয়ে আর এই দিকে মার্জিন বটম। আচ্ছা, এটা দেখো এই সম্পূর্ণই একটা বক্স আর কি, সম্পূর্ণ একটা বক্স। এই বক্সের মধ্যে আপনি বিভিন্ন জিনিস, যেমন আমরা একটা বাক্সের মধ্যে যেমন অনেক জিনিস আর কি মানে রাখতে পারি, সেরকম ডিপ একটা বক্স, এই বক্সের মধ্যে আপনি চাইলে অনেক কিছু আপনি রাখতে পারেন। সো এইটা মনে রাখবেন যে ডিপ অলওয়েজ এ বক্স, ডিপকে আসলে বলা হয় যে বক্স, এইচটিএমএল এর বক্স। আজকে এই পর্যন্তই। এখন কারো কোনো কোশ্চেন থাকলে সবাই আপনাদের এক এক করে কোশ্চেন গুলো জিজ্ঞেস করে। জি ভাই, আমার কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন যার ভাই যা কোশ্চেন আছে। আমি ফার্স্ট অফ অল জানতে চাচ্ছি